সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেল। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। এক তো বন্ধুরা, প্রথম আপডেট থেকে শুরু করে অনেকগুলি আপডেট আছে। পাকিস্তানের মধ্যস্থতা কেন ফেল করলো? দেখো, পাকিস্তান এই পুরো ব্যাপারটায় নিজেকে একটা বড় কূটনৈতিক শক্তি হিসাবে দেখাতে চাইছিল। ওরা ভেবেছিল যে আমেরিকা আর ইরান দুটো দেশকেই আমরা বসাতে পারবো, আলোচনা করতে পারবো, তার মাঝখানে পাকিস্তান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের শান্তির দূত। এটা পাকিস্তানের জন্য কূটনৈতিকভাবে একটা বিশাল সুযোগ ছিল। কিন্তু হলো কি, দ্বিতীয় দফার আলোচনার জন্য না ইরান এলো না আমেরিকা এলো, পাকিস্তান একা বসে রইল। এখন প্রশ্ন, কেন এলো না? আমেরিকার দিক থেকে দেখলে স্ট্রেট অফ হরমুজে এখনও আমেরিকার নৌবহর কিন্তু অবরুদ্ধ, মানে পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। আর এই অবস্থায় আলোচনার টেবিলে বসা মানে অনেকটা দুর্বলতা স্বীকার করা। আমেরিকা সেটা করবে না। আর ইরানের দিক থেকে ইরান যে শর্তগুলো দিয়েছে সেগুলো এতটাই কঠিন যে আমেরিকা কখনোই সেগুলো মানবে না। তাহলে আলোচনা গিয়ে কি লাভ? ইরান বুঝে গেছে যে যদি আলোচনা যেতেই হয় তাহলে নিজের অবস্থান আরও শক্ত করে তারপর যাও। তাই ইরান এখনও অপেক্ষা করছে। পাকিস্তানের এই ব্যর্থতা কিন্তু শুধু কূটনৈতিক ব্যর্থতা না, এটা পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদারও একটা বড় ধাক্কা। বন্ধুরা দেখুন, ইরানের শর্তগুলি শুনলে বা পরমাণু ইস্যু সরিয়ে রেখে হরমুজ দখল করার যে দাবি, সেটা শুনলে আপনারা চমকে যাবেন। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজকের। বন্ধুরা, ইরানের সরকারি নিউজ এজেন্সি তাসনিম স্পষ্ট বলে দিয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হবে না, যুদ্ধ থামাতে হলে অন্য শর্তে কথা বলে। এখন ইরানের শর্তগুলো কি কি সেটা একটু ভেঙে বলি। প্রথম শর্ত হলো স্টেট অফ হরমুজ ইরানের দখলেই থাকবে, এটা মানতে হবে। আর এই জলপথ দিয়ে যে জাহাজে যাবে ইরান টোল ট্যাক্স নেবে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে হবে। এখন স্ট্রেট অফ হরমুজ কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝিয়ে বলি। পৃথিবীর যত তেল সমুদ্র পথে যায় তার প্রায় 20% এই পথ দিয়ে যায়। সৌদি আরব, ইউই, কুয়েত, ইরাক, এই সব দেশের তেল এই পথ দিয়ে বের হয়। ইরান যদি এখানে টোল বসায় তাহলে পুরো বিশ্বের তেলের দাম এক ধাক্কায় বেড়ে যাবে। ভারতেও পড়বে এর প্রভাব। দ্বিতীয় শর্ত হলো আমেরিকা যে হামলা করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের অবকাঠামো, সামরিক স্থাপনা যা যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দাও। তৃতীয় শর্ত হলো ইরানের ওপর যত নিষেধাজ্ঞা আছে সব তুলতে হবে। বিভিন্ন দেশে যে ইরানের সম্পদ আটকে আছে সেগুলো ছেড়ে দিতে হবে। চতুর্থ শর্ত হলো গ্যারান্টি দিতে হবে যে যুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা আর ইরানে হামলা করবে না। এখন আমেরিকা কি এই শর্তগুলো মানবে? কখনোই না। কারণ ট্রাম্প এই যুদ্ধটাই শুরু করেছিল ইরানকে পরমাণু অস্ত্র বানাতে না দেওয়ার জন্য। পরমাণু ইস্যু বাদ দিয়ে কথা হবে, এটা ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য না। তাহলে সামনে কি যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। দেখুন, এদিকে ট্রাম্প বলছে যে 3 দিনের মধ্যে আলোচনায় না বসলে ইরানের তেল ক্ষেত্রে অভ্যন্তরীণ বিস্ফোরণ করা হবে। এই কথাটা একটু বিশ্লেষণ করা দরকার। দেখুন, অভ্যন্তরীণ বিস্ফোরণ মানে কি? এর মানে হলো ইরানের ভেতরে থাকা গুপ্তচর বা বিশেষ বাহিনী দিয়ে ইরানের তেল ক্ষেত্রগুলি উড়িয়ে দেওয়া, বাইরে থেকে হামলা না করে ভেতর থেকে ধ্বংস করা। এটা অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এটা কখন হবে, কোথায় হবে বোঝা যাবে না। কিন্তু এই হুমকি কতটা সত্যি, এটা নিয়ে দুটি মত আছে। এক দল বলছে যে ট্রাম্প এটা করতেই পারে, কারণ ইতিমধ্যে আমেরিকা ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। সিআইএর কাজ করার ক্ষমতা এই ধরনের অপারেশনে বেশ পরিচিত। আরেক দল বলছে এটা ট্রাম্পের ব্লাফ, কারণ ইরানের তেল ক্ষেত্র ধ্বংস হলে বিশ্বের তেলের দাম অনেক বেড়ে যাবে, আমেরিকা নিজের অর্থনীতিতেও চাপে পড়বে। ট্রাম্পের ভোটারদের কাছে এটা ভালো দেখাবে না। কিন্তু একটা কথা মনে রেখো, সিজফায়ারের বা বলতে পারেন সিজফায়ারের মধ্যে ট্রাম্প একাধিকবার এই ধরনের হুমকি দিয়েছে। এটা কিন্তু একটা প্যাটার্ন, প্রতিবারই হুমকি দিচ্ছে আলোচনায় আসো, মানে ট্রাম্প চায় আলোচনা হোক কিন্তু তার শর্তে। বন্ধুরা, এই খবরটা আমি পড়ে নিজে একটু চমকে গেছি। নেক্সট যেটা আপডেট আসছে, এক্সিওসের রিপোর্টও বলছে যে ইউএই হলো পৃথিবীর প্রথম ইসলামিক দেশ যে অফিসিয়ালি তার ভূখণ্ডে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ব্যাপারটা একটু ভাবো, ইউএই একটা আরব দেশ, সরকারিভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু আড়ালে আড়ালে ইসরায়েলের সাথে সম্পর্ক এতটাই গভীর যে ইসরায়েলের সবচেয়ে গোপন, সবচেয়ে মূল্যবান প্রতিরক্ষা সিস্টেম ইউইতে বসানো হয়েছে। কেন বসানো হলো? কারণ ইরান যে মিসাইল হামলা করেছিল সেগুলো ইউইর আকাশপথ দিয়ে যাচ্ছিল ইসরায়েলের দিকে। তো ইউইর এয়ারস্পেস থেকে সেই মিসাইলগুলো ধ্বংস করা হচ্ছিল আয়রন ডোম দিয়ে। মানে ইউই শুধু নীরব দর্শক ছিল না, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আয়রন ডোম সিস্টেম ইসরায়েল কাউকে দেয় না, আমেরিকাও এই সিস্টেম পেয়েছে মাত্র কয়েক বছর আগে। এখন তৃতীয় দেশ হিসাবে ইউই পেল। এটা থেকে বোঝা যাচ্ছে যে ইউই ইসরায়েল সম্পর্ক কতটা গভীর। এই পুরো ব্যাপারটা আরব বিশ্বের জন্য একটা বিশাল বার্তা। অনেক আরব দেশ মুখে ফিলিস্তিনের কথা বলে কিন্তু কাজে ইসরায়েলের সাথে মিলে আছে। ইউই এটাকে এখন একটু হলেও প্রকাশ্যে এনে ফেলেছে। বন্ধুরা, যেটা আপডেট আসে, বেঞ্জামিন নেতানিয়াহু
বেঞ্জামিন নেতানিয়াহুর নামটা উঠলেই যুদ্ধের কথা মাথায় আসে, কিন্তু ওর নিজের দেশেও যে কি পরিস্থিতি সেটা অনেকে জানে না। নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি আলাদা দুর্নীতির মামলা আছে ইসরায়েলের আদালতে, এবং 3টিতেই প্রমাণে উঠে এসেছে ওর বিরুদ্ধে। বন্ধুরা, একটা মামলায় অভিযোগ হলো যে ইসরায়েলের একটা বড় মিডিয়া হাউসের সাথে ইহুদিয়ত আরোহণত পত্রিকার সাথে একটা গোপন চুক্তি, মানে সংবাদপত্রকে প্রভাবিত করার চেষ্টা। আরেকটা মামলায় বিভিন্নভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু জেলে যাবে কিনা? ইসরায়েলের রাষ্ট্রপতি যদি ক্ষমা ঘোষণা করেন তাহলে জেল এড়ানো যাবে, কিন্তু ইসরায়েলের রাষ্ট্রপতি হারগোজ স্পষ্টভাবে বলে দিয়েছেন ক্ষমা করব না, কারণ এই দুর্নীতিগুলো ইসরায়েলের সাধারণ মানুষের বিরুদ্ধেই করা হয়েছে। ক্ষমা করলে রাস্তায় বিক্ষোভ হবে। হারগোজ একটাই রাস্তা দিচ্ছেন যে সমঝোতা করো, যাদের সাথে দুর্নীতি করেছো তাদের সাথে মীমাংসা করো, কিন্তু ক্ষমাপাত্র নেই। নেতানিয়াহু কি করবে এই প্রশ্নের উত্তর পরের পয়েন্টে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, 5 থেকে 6 মাস পরে ইসরায়েলের নির্বাচন, আর এই মুহূর্তে নেতানিয়াহু সবচেয়ে বড় চাপে আছে। বিরোধী দলগুলো একটা জোট হচ্ছে। নাফতালি বেনেট আর ইয়ার লাপিদ দুজনেই কিন্তু আলাদা আলাদা দলের নেতা। তো এই প্রথমবার একসাথে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা নেতানিয়াহুর জন্য বিশাল বিপদ। এখন সবচেয়ে ভয়ের কথা হলো, নেতানিয়াহুর মতো নেতারা যখন ক্ষমতা হারানোর ভয় পায় তখন কি করে? তারা দেশকে যুদ্ধে রাখে, কারণ যুদ্ধকালীন সময়ে জাতীয় ঐক্য আর দেশ বাঁচানোর নামে ভোটারদের মন ঘুরিয়ে দেওয়া যায়। ইসরায়েলের ইতিহাস দেখলে দেখা যাবে, যখনই নেতানিয়াহু চাপে পড়েছে যুদ্ধ বা সামরিক অভিযান বেড়ে গেছে। এটা কাকতালীয় না, তাই বলছি সামনে যুদ্ধ কিন্তু আরো ভয়ঙ্কর হবে, কারণ নেতানিয়াহুর দরকার যুদ্ধকে জিইয়ে রাখা। বন্ধুরা, আরেকটা নতুন আপডেট আসছে। ব্রিটেনের প্রায় 60 জন সাবেক রাষ্ট্রদূত একটা খোলা চিঠি লিখে ব্রিটিশ সরকারকে বলেছেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করো। কারণটা হলো ওয়েস্ট ব্যাংক, ফিলিস্তিনের এই অংশে ইসরায়েল আগে থেকেই অনেক ইহুদি বসতি বানিয়েছে। এখন নেতানিয়াহু সরকার আরও ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে আরও ইহুদি বসতি বানাতে চাইছে। আন্তর্জাতিক আইনে এটা সম্পূর্ণ অবৈধ। ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনিদের ভূখণ্ড, কিন্তু ইসরায়েল সেটা মানে না। এই রাষ্ট্রদূতরা বলছেন যে এতদিন আমরা চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকা যাচ্ছে না। দুনিয়া ধীরে ধীরে ইসরায়েলের আসল চেহারা চিনতে শুরু করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ বলে আর আড়াল করা যাচ্ছে না। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, এই ঘটনাটা পুরো আলাদা একটা মাত্রার। হোয়াইট হাউসের কাছে হিলটন হোটেলে ট্রাম্পের একটা ডিনার পার্টি চলছিল। তো ট্রাম্প, তার স্ত্রী, বিভিন্ন কর্মকর্তা আর সাংবাদিকরা ছিলেন। সেই সময় কোলে এলেন নামে এক ব্যক্তি ভিতরে ঢুকে এলোপাথারি গুলি চালায়। তাকে ধরা হয়েছে, মারা যায়নি। কিন্তু সবচেয়ে চমকের ব্যাপার হলো তার ম্যানিফেস্টো। সে আগে থেকেই একটা ঘোষণাপত্র লিখে রেখেছিল, যেখানে বলেছে যে ট্রাম্প প্রশাসনকে টার্গেট করতে চেয়েছিল। সে লিখেছে সে কোনো শিশু, যৌন নিপীড়নকারীকে বা দেশদ্রোহীকে এই অপরাধ করতে দেবে না। সে এপস্টিনের প্রসঙ্গ তুলেছে, জেফ্রি এপস্টিন, যার নেটওয়ার্কে অনেক ক্ষমতাধর মানুষের নাম আছে, বা সেই প্রসঙ্গ টেনে সে এই হামলা করেছে। এটা কিন্তু একটা বড় সামাজিক সংকেত। আমেরিকার মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ এতটাই বেড়ে গেছে যে কিছু মানুষ সহিংসতার পথ নিচ্ছে। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, অফিসিয়ালি ইসরায়েল হিজবুল্লাহ সিজফায়ার আছে, কিন্তু দক্ষিণ লেবাননে হামলা চলছেই। একজন 19 বছরের ইসরায়েলি সৈনিক মারা গেছে হিজবুল্লাহর হামলায়। ইসরায়েল দাবি করে আসছে যে হিজবুল্লাহকে শেষ করে দিয়েছে, কিন্তু হিজবুল্লাহ এখনও পাল্টা হামলা করতে পারছে। এটাই প্রমাণ করছে যে হিজবুল্লাহ ধ্বংস হয়নি। আসলে ইসরায়েল যেগুলো হিজবুল্লাহর ঘাঁটি বলে ধ্বংস করছে বলে দাবি করে, সেগুলোর বেশিরভাগ হয়েছিল সাধারণ মানুষের বাড়ি। হিজবুল্লাহ আগেই সরে গেছে। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আছে, স্টেট অফ হরমুজে ইরান টোল ট্যাক্স নিচ্ছে এবং এটাকে আইনি রূপ দিতে যাচ্ছে। একই সাথে লোহিত সাগরে হুতিরা ঘোষণা করেছে তারাও প্রতিটা জাহাজে থেকে টোল নিতে পারে। এই পরিকল্পনা করেছে তারা। বর্তমান লেলর্ড লিস্ট নামের বিখ্যাত নৌ নিরাপত্তা পত্রিকা এই খবর দিয়েছে। এর মানে কি দাঁড়াচ্ছে, সমুদ্রের দুটো গুরুত্বপূর্ণ পথ, এক তো হরমুজ আর হলো লোহিত সাগর, দুটোতেই এখন টাকা ছাড়া জাহাজ যাবে না। পুরো বিশ্বের সমুদ্র বাণিজ্য এই দুটো পথের উপর নির্ভরশীল। এর ফলে পণ্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে ইরান স্ট্রেট অফ হরমুজে যে মাইন বসিয়েছে সেগুলো সরাতে তুরস্ক জাহাজে পাঠাতে পারে, কিন্তু কবে? যুদ্ধ শেষ হওয়ার পর। এটা একটা ভালো উদ্যোগ, কারণ মাইনগুলো কোথায় আছে ইরান হয়তো ঠিকমতো জানে না। যুদ্ধ শেষ হলেও এই মাইন থাকবে সমুদ্রে, তো জাহাজে চলাচল বিপজ্জনক থাকবে, তাই মাইন সরানো জরুরি। তুরস্ক এই প্রস্তাব মানে তুরস্ক এই সংকটে একটা গঠনমূলক ভূমিকা রাখতে চাইছে। ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক একটা স্বাধীন কূটনৈতিক অবস্থান কিন্তু ধরে রাখছে। দেখুন বন্ধুরা, পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে, এক তো ইরান পরমাণু ইস্যু সরিয়ে হরমুজের ওপর কৃতিত্ব চাইছে,
ট্রাম্প সেটা মানবে না, কারণ পরমাণু ইস্যুই তার মূল লক্ষ্য। এদিকে নেতানিয়াহু ক্ষমতা বাঁচাতে যুদ্ধ জিইয়ে রাখতে চাইছে, ইউএই প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গেছে। হুতি আর ইরান দুদিক থেকে বলতে পারেন যে সমুদ্রপথ আটকাচ্ছে। আর এই অবস্থায় শান্তি কবে আসবে সেটা তো জানা নেই, কিন্তু এতটুকু নিশ্চিত পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে ভালো হওয়ার কোনো লক্ষণ তো বর্তমানে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে সে আপডেট। আপনাদের কোন আপডেট সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে বা নতুন কোনো ভিডিওতে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদের।